এই ভিডিওয়ে আমরা রাশিবিজ্ঞান, গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান এই চ্যাপ্টারটা শুরু করব। আমরা প্রথমে জানব যে এই চ্যাপ্টারের জ্ঞানটা কোথায় আমাদের কাজে লাগে আর কীভাবেই বা এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করতে পারি। দেখো, শুরু হচ্ছে। আমাদের বিরামপুর গ্রামের চৌরাস্তার মোড়ে দুটো চায়ের দোকানে খুব ভালো মানের চা পাওয়া যায়। একটা বিমল কাকার চায়ের দোকান এবং অন্যটি আশা কাকিমার চায়ের দোকান। দিনের প্রায় সকল সময়ে ওই দুটি দোকানে খরিদ্দারের ভিড় লেগেই থাকে। এবার সুতপা কী করছে? সুতপা ওই যে বিমল কাকার চায়ের দোকান এবং আশা কাকিমার চায়ের দোকান, সেই চায়ের দোকানে প্রত্যেক দিন কত টাকা লাভ হচ্ছে সেই লাভের অঙ্কটা গত মাসে প্রত্যেক দিন লিখে রেখেছে এবং সেই হিসেবটা রয়েছে এখানে। গত মাসের সেই হিসেবটা এখানে লেখা হয়েছে। বিমল কাকার চায়ের দোকানের প্রত্যেক দিনের লাভটা এইভাবে লেখা হয়েছে। প্রথম দিন লাভ হয়েছে 321 টাকা, দ্বিতীয় দিন লাভ হয়েছে 352 টাকা, তৃতীয় দিন লাভ হয়েছে 388 টাকা, এইভাবে 30তম দিনে লাভ হয়েছে 428 টাকা। গত মাসে প্রত্যেক দিনের লাভের হিসেবটা এখানে বিমল কাকার লেখা হয়েছে। এই ছকে আশা কাকিমার চায়ের দোকানের প্রত্যেক দিনের লাভের হিসেবটা লেখা হয়েছে। তার প্রথম দিনের লাভ হয়েছে 315 টাকা, দ্বিতীয় দিন লাভ হয়েছে 420 টাকা, তৃতীয় দিন 480 টাকা, এইভাবে 30তম দিনে 420 টাকা। তো এবার এই দুটো যে তথ্য তোমাদেরকে দেওয়া আছে, এই তথ্য থেকে যদি কেউ বলে যে কার চায়ের দোকানে গত মাসে গড় লাভটা বেশি হয়েছে, তাহলে হঠাৎ করে এই তথ্যগুলো দেখে তুমি বলতে পারবে না যে কার চায়ের দোকানে গত মাসের গড় লাভ বেশি হয়েছে। সেই জন্য আমাদেরকে এই প্রতিটা তথ্যের জন্য এমন কোনো বিশেষ সংখ্যা নির্ণয় করতে হবে যা এই সম্পূর্ণ তথ্যগুলোর প্রতিনিধিত্ব করবে। এই সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করবে এমন কোনো সংখ্যা নির্ণয় করতে হবে, একটা সংখ্যা। আবার এই সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করবে এমন কোনো সংখ্যা নির্ণয় করতে হবে। এবার যদি শুধু এই দুটো সংখ্যাকে আমরা তুলনা করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কার চায়ের দোকানে গড় লাভটা গত মাসে বেশি হয়েছে। তো এবার প্রতিটা তথ্যের জন্য ওই যে বিশেষ সংখ্যা, সেই বিশেষ সংখ্যাটাকে কি বলা হয়? প্রতিটি তথ্যের কোনো বিশেষ সংখ্যা যেগুলি সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে সেইগুলিকে বলা হয় মধ্যগামিতার মাপক। কেন মধ্যগামিতার মাপক বলা হয় সেটা আমরা এরপরে জানব। দেখো, এই যে সুতপার পাওয়া বিমল কাকার চায়ের দোকানের লাভের তথ্যের গড় আমরা এবার বের করব। অর্থাৎ বিমল কাকার চায়ের দোকানে 30 দিনে যে টাকাটা লাভ হয়েছে, প্রত্যেক দিনের হিসেব যে রয়েছে, এখান থেকে আমরা গড় লাভ কত হয়েছে গত মাসে সেটা বের করব। তো গড় লাভ বের করতে হলে কি করতে হয়? গড় লাভ বের করতে হলে এই প্রত্যেকটা মানকে আমাদেরকে যোগ করতে হবে। প্রত্যেকটা মানকে যোগ করার পরে যতগুলো মান রয়েছে, কটা মান রয়েছে? 30টা মান রয়েছে, সেই 30 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে আমরা গড় লাভটা পেয়ে যাব। তো তাই করা হয়েছে। দেখো, মোট লাভটা আমরা বের করেছি। প্রত্যেকটা লাভের পরিমাণকে, তাহলে মোট লাভটা হলো, এগুলোকে যোগ করা হচ্ছে। দেখো, এখানে প্রত্যেক দিনে লাভের পরিমাণটাকে, অঙ্কটাকে যোগ করা হয়েছে, যোগ করে পাওয়া গেছে এইটা। এবং এইটাকে মোট লাভটা যত দিনে হয়েছে, অর্থাৎ 30 দিনে হয়েছে, সেই 30 দিয়ে ভাগ করে আমরা গড় লাভটা পেয়ে গেছি। সেটা বেরোলো এইটা 450.06 টাকা।
বা 450 টাকা প্রায়। তাহলে এই 450 সংখ্যাটা এই গোটা তথ্যের প্রতিনিধিত্ব করবে। এই যে গড় লাভটা পেলাম, সেই গড় লাভটা এই গোটা তথ্যের প্রতিনিধিত্ব করবে। একইভাবে এর যদি গড় লাভটা আমরা বের করি, তাহলে সেই গড় লাভটা এই গোটা তথ্যের প্রতিনিধিত্ব করবে। এবার সেই মান দুটোকে যদি তুলনা করে দিই, তাহলে আমরা এক নজরে বলে দিতে পারবো যে কার দোকানে গত মাসে গড় লাভ বেশি হয়েছে। তো এবার আমরা জানবো যে এই যে গড়, এটাকে মধ্যগামিতার মাপক বলা হচ্ছে কেন। তার কারণ হচ্ছে, আমরা যদি এই মানগুলোকে ছোট থেকে বড় পরপর সাজাই, তাহলে দেখা যাবে গড় মানটা এই মাঝামাঝি যে মানগুলো রয়েছে তাদের কাছাকাছি থাকবে। সাধারণত এটাই হয়ে থাকে। সেই জন্য এটাকে মধ্যগামিতার মাপক বলা হয়। মধ্যগামিতার মাপক আরও দুটো রয়েছে, একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। মধ্যমা এবং ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান সম্পর্কে আমরা পরের চ্যাপ্টারগুলোতে পড়ব। এই চ্যাপ্টারে আমরা মধ্যগামিতার এই যে মাপক মানে গড়, সেই সম্পর্কে বিস্তৃতভাবে পড়ব এবং এই সংক্রান্ত অঙ্ক করব। এই যে এই পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়েছে, এইটাকে বলা হয় যৌগিক গড়। এই গড়টাকে বলা হয় যৌগিক গড়। গড় বলতে আমরা সাধারণত যৌগিক গড়কেই বুঝি। এবার তাহলে সূত্রটা আমরা কি পাচ্ছি? ধরো এক্স চলের এনটি বিভিন্ন মান x1 x2 x3 ডটস xn। আমরা যে অঙ্কটা করলাম সেখানে এক্স চলটা কি না, প্রত্যেক দিনের লাভের অঙ্কটা। তার 30টা মান ছিল, এখানে সাধারণভাবে এনটা মান ধরে নেওয়া হয়েছে। তার প্রথম একটা মান ছিল, দ্বিতীয় একটা মান ছিল, তৃতীয় একটা মান ছিল, কিন্তু এখানে মানগুলোকে x1 x2 x3 এভাবে পরপর xn অবধি ধরে নেওয়া হয়েছে। তাহলে এদের যৌগিক গড় যদি x বার হয়, এক্সের ওপর এই যে লাইনটা রয়েছে এটাকে একবারে পড়তে হয় x বার, তাহলে x বার সমান হয় এই প্রত্যেকটা মানকে যোগ করে দেওয়া হয় x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডটস প্লাস xn, এবং তাকে ভাগ করা হয় টোটাল যতগুলো মান রয়েছে। এইভাবে আমরা যৌগিক গড় পেয়ে যাই। x বার এটাকে বলা হয়। এবার এটাকে সংক্ষেপে কিভাবে লিখব? x বার সমান যে এটা হচ্ছে, এটাকে সংক্ষেপে লেখা হয়, দেখো এখানে এনটা হচ্ছে ধ্রুবক, সেই জন্য এটাকে বাইরে, ওপরে এক আছে কিছু নেই মানে, আর নিচে আছে এন, তাহলে 1/n লেখা হলো, দিয়ে এরকম একটা সাইন দেওয়া হলো। এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা বা সামেশন। তাহলে সামেশন i ইকুয়াল টু 1 to n xi। এটাকে কীভাবে ভাঙে দেখো, 1/nটা থাকলো, i এর মানটা প্রথম মানটা হচ্ছে 1, তাহলে xi আছে, তাহলে i এর প্রথম মানটা বসবে 1, x1 হলো। সামেশন মানে এবার এখানে একটা যোগ চিহ্ন বসবে প্লাস, i এর পরের মানটা হচ্ছে 2, তাহলে এখানে i এর জায়গায় এবার 2 বসবে, তাহলে হলো x2। সামেশন আছে, তাহলে বসবে প্লাস, i এর পরের মানটা বসবে এবার 3, তাহলে x3। এইভাবে পরপর i এর মানগুলো বসতে বসতে i এর যে শেষ মানটা সেটা হচ্ছে n, শেষ মানটা বসে যাবে। এই হচ্ছে, তাহলে দেখো কি পাচ্ছি, x1 প্লাস x2 প্লাস ডটস প্লাস xn বাই n, এটাকে ফেরত পাচ্ছি। তাহলে এইটাকে আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি। এবার সামেশন i ইকুয়াল টু 1 to 10 xi কত হবে, ভাঙি আমরা। দেখো i এর মানটা প্রথমে বসাবো 1, তাহলে x1, সামেশন আছে বলে প্লাস, i এর পরের মানটা হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাবো, তাহলে x2, সামেশনের জন্য প্লাস। এইভাবে পরপর বসিয়ে
আই এর শেষ মানটা হচ্ছে 10, তাহলে আই এর জায়গায় 10 বসাবো, তাহলে x10 দিয়ে এইটাকে ভাঙলে আমরা এইভাবে পাবো। এইটা দেখো সামেশন আই ইকুয়াল টু 1 টু 10, 10 ইন্টু আই কী করে পাবো? আই এর প্রথম মানটা হচ্ছে 1, তাহলে 10 ইন্টু 1, 10 ইন্টু 1 সামেশনের জন্য প্লাস 1 এর পরের মানটা হচ্ছে 2, তাহলে আই এর জায়গায় 2 বসাবো, তাহলে 10 ইন্টু 2 প্লাস এইভাবে চলবে। আই এর শেষ মানটা হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 এই হচ্ছে মানটা। এখানে 10 আমরা কমন নিয়ে নিচ্ছি প্রত্যেকটা থেকে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডটস প্লাস 10, তাহলে এটা হচ্ছে এত। আচ্ছা, গড় নির্ণয়ের যে পদ্ধতিটা আমরা শিখলাম তার সাহায্যে এবার আমরা কষে দেখি 26.4-এর 9-এর দাগের এর 2-এর অঙ্কটা একটু করব। 2-এর অঙ্কটা কি বলেছে? 6, 7, 8, x 8, y, 14 এই সংখ্যাগুলোর গড় যদি 9 হয় তাহলে কোনটা সঠিক? তাহলে দেখো অঙ্কটা আমরা করেছি। প্রথমে কি করব? ওই সংখ্যাগুলোকে যোগ করে দেব। 6, 7, x 8, y 14 প্রত্যেকটাকে যোগ করে দিলাম। সেটাকে ভাগ করব কত দিয়ে? না, মোট যতগুলো সংখ্যা আছে, এখানে 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পেলাম এইগুলোকে যোগ করে পেলাম 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6। কিন্তু প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে গড়টা হচ্ছে 9, আমরা পেয়েছি গড় এত, আর প্রশ্নে বলেছি গড়টা 9, তাহলে এইটা সমান হবে 9। তাহলে আমরা এবার এইটা ইকুয়াল টু কোনাকুনি গুণ 9 ইন্টু 6 মানে 54, তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 19, অর্থাৎ অপশান বি এরটা সঠিক। তো এইভাবে আমরা এই অঙ্কটা করলাম। আরেকটা অঙ্ক আছে দেখো, সেটা বলছে x1 x2 x3 ডটস xn এর গড় যদি x বার হয় তাহলে ax1 ax2 axn ax3 ডটস axn এর গড়টা কত? এটাকে কিভাবে করছি দেখো, x1 x2 xn এর গড় বার করছি, তাহলে এইগুলোকে প্রথমে যোগ করে দিলাম, দিয়ে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে গোটাটাকে এই যোগফলটাকে ভাগ করে দিলাম, তাহলে গড় পেয়ে গেলাম। কিন্তু বইয়ে গড়টা বলেছে এক্স বার। এবার আমরা এই ওপর নিচ এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওপরের এই গোটা রাশিটাকেও এ দিয়ে গুণ করলাম, নিচেরটাকেও এ দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে এ দিয়ে গুণ করলে কত হবে? এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস ডটস প্লাস এ এক্স এন বাই নিচে হয়ে যাবে এ এন, আর এইটা যেমন ছিল রয়ে গেল। ওপর নিচ এ দিয়ে গুণ করার ফলে দেখো এটা যেমন ছিল অপরিবর্তিত থাকবে, যদি কেটে দিই তাহলে যেটা ছিল সেটা অপরিবর্তিত থাকবে, সুতরাং আমরা ওপর নিচ এ দিয়ে গুণ করতে পারি। তাহলে দেখো এবার আমরা এনটাকে এখানে রাখছি আর এই এটাকে কোনাকুনি এদিকে নিয়ে আসছি, তাহলে এ এক্স বার হয়ে গেল। এবার দেখো এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স এন এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করেছি, দিয়ে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এইটা মানে কি? এইটা মানে এ এক্স ওয়ান এ এক্স টু ডটস এ এক্স এন এর গড় বেরিয়ে গেল। তাহলে গড়টা কত বেরোলো? এ এক্স বার, তাহলে গড়টা হবে এ এক্স বার। এটাই হচ্ছে অঙ্কটা। আবার আমরা আমাদের যেখান থেকে পড়াটা শুরু করেছিলাম বা যে অবধি এসে থেমেছিলাম সেখানে ফিরে আসি। এবার সুতোপার পাওয়া আশা কাকিমার চায়ের দোকানের লাভের তথ্যটির পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা তৈরি করব। এখানে একটা নতুন কথা তোমরা জানছো, পরিসংখ্যা বিভাজন তালিকা। তো সেটা কি দেখো, বিমল কাকার চায়ের দোকানের যে গড় লাভ সেটা আমরা পেয়েছিলাম এর আগে। এবার আশা কাকিমার চায়ের দোকানের যে গড় লাভ সেটা বের করার জন্য পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে আমরা বের করব। দেখো আশা কাকিমার চায়ের দোকানে 315 টাকা লাভ হয়েছিল কদিন? না, 2 দিন। আমি দেখিয়ে দিচ্ছি। 360 টাকা লাভ হয়েছিল 5 দিন। তাহলে একটা টেবিল তৈরি করা হচ্ছে, সেই টেবিলটাতে লাভের পরিমাণটা এখানে পরপর লেখা হচ্ছে, আর সেই লাভটা কতদিন হয়েছে সেই দিন সংখ্যাটাকে পরপর লেখা হয়েছে। 315 টাকা লাভ হয়েছে 2 দিন, তাহলে এখানে 2, 360 টাকা লাভ হয়েছে 5 দিন, এখানে 5, এইভাবে পরপর করা হয়েছে। তো দেখি আমরা সত্যি 315 টাকা 2 দিন লাভ হয়েছিল কিনা। দেখো
315 টাকা একদিন লাভ হয়েছিল, আরেকদিন টোটাল দুদিন 315 টাকা লাভ হয়েছিল। সেমভাবে 360 টাকা যদি তোমরা ওখানে দেখো 360 টাকা লাভ হয়েছিল 5 দিন। তোমরা এখানে যদি দেখো দেখবে 360 টাকা লাভ হয়েছিল 5 দিন। এই একদিন লাভ হয়েছিল 360 টাকা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 360 টাকা লাভ হয়েছিল 5 দিন। ওই জন্য 360-এর নিচে 5টাকে লেখা হয়েছে। এবার এই যে টেবিল 1-এর যে সংখ্যাগুলো সেইটাকে এইভাবে লেখা হচ্ছে। লাভের পরিমাণ টাকাটাকে এক্সআই বলে সূচিত করা হচ্ছে, দিন সংখ্যাটাকে এফআই বলে সূচিত করা হচ্ছে, আর শেষ ঘরে এক্সআই এবং এফআইকে গুণ করা হচ্ছে। তাহলে এক্সআইগুলো পরপর লেখা হলো 315, 360, 420, 440, আর এফআইগুলোকে তারপরে লেখা হলো দিন সংখ্যাগুলোকে। 315 টাকা লাভ হয়েছিল 2 দিন, 360 টাকা লাভ হয়েছিল 5 দিন, এভাবে পরপর লেখা হলো। আর এখানে এই দুটোকে গুণ করে দেওয়া হলো। 315 ইন্টু 2 630, 360 ইন্টু 5 1800, এভাবে পরপর এইগুলোকে গুণ করে এখানে লেখা হলো, অর্থাৎ এক্সআই এফআই, অর্থাৎ এই দুটোকে গুণ করে এখানে পরপর লেখা হচ্ছে। নিচে কি করা হচ্ছে, নিচে এই যে দিন সংখ্যাগুলো ছিল টোটালটাকে যোগ করা হয়েছে, সামেশন এফআই বলা হচ্ছে, সেটা বেরোলো 30। আর এখানে এইগুলো যে টোটাল পাওয়া গেছিলো তাকে যোগ করা হলো, সেটাকে বলা হচ্ছে সামেশন এফআই এক্সআই, সেটা এইটা পাওয়া আছে। তাহলে গত মাসে আশা কাকিমার চায়ের দোকানের গড় লাভ এইটা বাই এইটা, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, অর্থাৎ 13,695 বাই 30 এত টাকা সমান এই টাকাটা। দেখছি সুতোপার পাওয়া তথ্য অনুযায়ী গত মাসে আশা কাকিমার দোকানে লাভের গড় বেশি ছিল, কারণ বিমল কাকার দোকানের গড় লাভটা আমরা পেয়েছিলাম দেখো 450 টাকা প্রায়, আর আশা কাকিমার চায়ের দোকানের যে গড় লাভ সেটা পেলাম 456.50 টাকা, প্রায় 50 টাকা। তো খুব সহজে আমরা বুঝতে পারছি যে আশা কাকিমার চায়ের দোকানে গত মাসের গড় লাভটা বেশি ছিল। তো এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে যে যৌগিক গড়টা আমরা বের করলাম আশা কাকিমার ক্ষেত্রে, সেটাকে বলা হয় ভারযুক্ত গড় বা ওয়েটেড মিন। তাহলে ভারযুক্ত গড়ের ফর্মুলাটা কি, সমস্ত x1 f1, x2 f2, x3 f3 ওইগুলোকে যোগ করা হয়েছিল। দেখো এটা হচ্ছে x1 f1, এটা হচ্ছে x2 f2, এটা হচ্ছে x3 f3, এভাবে প্রত্যেকটাকে এখানে যোগ করে এটা লেখা হয়েছে। এই যোগ করার পরে সেই যোগফলটাকে ভাগ করা হয়েছে f1 প্লাস f2 প্লাস fn দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এভাবে পরপর এগুলোর যোগফল দিয়ে এটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ সামেশন এফআই এক্সআই, এইটার মানে হচ্ছে সামেশন এফআই এক্সআই, এইটার মনে হচ্ছে সামেশন এফআই। তাহলে এইটা হচ্ছে ভারযুক্ত গড়ের ফর্মুলা। এবার দেখো একটা অঙ্ক এখানে বুঝিয়েছে প্রয়োগ 1। আমাদের গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাকিলদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতার তালিকা তৈরি করেছি, ওদের গড় উচ্চতা নির্ণয় করি। তাহলে 2 জন শিক্ষার্থী এমন আছে যাদের উচ্চতা হচ্ছে 90 সেন্টিমিটার, 6 জন শিক্ষার্থী এমন আছে যাদের উচ্চতা হচ্ছে 97 সেন্টিমিটার, এভাবে এই ছকটা করা হয়েছে। তার সঙ্গে এবার পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীর উচ্চতাটাকে এক্সআই দিয়ে সূচিত করা হয়েছে এবং পরপর লেখা হয়েছে, শিক্ষার্থীর সংখ্যাটাকে এফআই দিয়ে সূচিত করা হচ্ছে, পরপর লেখা হয়েছে। এখানে এক্সআই এফআইকে গুণ করে লেখা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে 90 সেন্টিমিটার উচ্চতা 2 জনের, 97 সেন্টিমিটার উচ্চতা 6 জনের, এভাবে পরপর করা হয়েছে। এখানে সামেশন এফআই করা হলো, এগুলোকে যোগ করা হলো। এখানে দেখো কতগুলো শূন্য স্থান আছে, তোমরা এগুলো পূরণ করবে। আর এখানে সামেশন এফআই এক্সআই করা হলো, সেটা এটা বেরোচ্ছে। তাহলে ফর্মুলাটা কি, গড় উচ্চতা বের করা, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই করে আমরা গড় উচ্চতা পেয়ে গেলাম। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে।
এবার আমরা সারণী 1 অর্থাৎ এই সারণীতে সুতপার তৈরি আশা কাকিমার চায়ের দোকানের লাভের যে অবিন্যস্ত তথ্য ছিল সেটাকে আমরা বিন্যস্ত তথ্যে লিখব, যেখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 50। তাহলে বিষয়টা কি? এখানে নতুন জিনিস আমরা জানছি, শ্রেণী দৈর্ঘ্য। সেটা কি দেখো, আমরা এবার এরকম একটা সারণী তৈরি করলাম, সারণী 2 বা টেবিল 2। প্রথমে কি করা হচ্ছে, 300 টাকা থেকে 350 টাকা লাভ হয়েছে কদিন, 350 থেকে 400 টাকা লাভ হয়েছে কদিন, 400 থেকে 450 টাকা লাভ হয়েছে কদিন, এভাবে পরপর করে 550 থেকে 600 টাকা লাভ হয়েছে কদিন। এবার এখানে শ্রেণী দৈর্ঘ্য ব্যাপারটা কি দেখো, 350 মাইনাস 300 করলে 50, 400 মাইনাস 350 করলে 50, এই এক একটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 50 করে, ওই জন্য শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 50। এইটাকে আমরা বিন্যস্ত তথ্য বলি। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, ধরো আমি ধরে নিলাম একদিন লাভ হয়েছে 300 টাকা, একদিন হয়েছে 315 টাকা, একদিন হয়েছে 350 টাকা, একদিন হয়েছে 351 টাকা। তো এখানে লাভের পরিমাণটা বলেছে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে কদিন, আর এখানে হচ্ছে আবার হচ্ছে 350 থেকে 400 টাকা লাভ হয়েছে কদিন। তাহলে দেখো 350টা এখানেও আছে আবার এখানেও আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে যেখানে 350 রয়েছে সেটাকে এই সারণীতে আমরা নেব নাকি আমরা এই রোতে নেব? তো আমরা যেখানে 350টা নিম্ন শ্রেণী সীমানা হিসেবে রয়েছে সেখানে এই 350-এর পরিমাণটাকে লিখব। অঙ্ক করতে গিয়ে এই বিষয়গুলো আর একটু স্পষ্ট করব তোমাদেরকে। এবার দেখো একটা জিনিস, যে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে 2 দিন, 350 থেকে 400 টাকা লাভ হয়েছে 5 দিন। তাহলে এখানে একটা বিস্তারের মধ্যে লাভ হয়েছে কতদিন এটা আমরা বের করছি, কিন্তু এই 300 থেকে 350 টাকা লাভ হয়েছে এই যে বিস্তার, এটাকে নিয়ে কাজ করা তো অসুবিধাজনক। সেই এর জন্য আমরা একটা শ্রেণী মধ্যক বের করব এবং ধরে নেব ওই লাভটা হয়েছে 2 দিন। সেই শ্রেণী মধ্যকটা আমরা কি করে বের করব, এই দুটোকে যোগ করব, বাই 2 করে দেব। অর্থাৎ এইটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, এটাকে বলা হয় উচ্চ শ্রেণী সীমানা। তাহলে 300 প্লাস 350 বাই 2 করলে আমরা এই যে রোটা তার শ্রেণী মধ্যক পেয়ে যাব। সেম এখানে নিম্ন শ্রেণীর সীমানা হচ্ছে 350 আর উচ্চ শ্রেণীর সীমানা হচ্ছে 400। এই দুটোকে যোগ করে বাই 2 করলে আমরা এই রোটার শ্রেণী মধ্যক পেয়ে যাব। তাহলে শ্রেণী মধ্যকের ফর্মুলা হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা প্লাস উচ্চ শ্রেণীর সীমানা বাই 2। এবার আমরা টেবিল 2 থেকে গত মাসে আশা কাকিমার দোকানের লাভের যৌগিক গড়টা বের করব, আর কি পাচ্ছি দেখি। তাহলে 300 থেকে 350 টাকা লাভ হয়েছিল 2 দিন, তাহলে এদের শ্রেণী মধ্যকটা আমরা এখানে বের করে নিলাম। এইটা প্লাস এইটা বাই 2 করলে হচ্ছে 325, এইটা প্লাস এইটা বাই 2 মানে হচ্ছে 375, 400 প্লাস 450 বাই 2 মানে 425। তাহলে এই যে বিস্তারটাকে না ধরে আমরা এর জন্য একটা বিশেষ সংখ্যাকে ধরে নেব। সেটা কি করে পাবো না, এই দুটোকে যোগ করে বাই 2 করব। আর ধরে নেওয়া যায় যে এই যে শ্রেণী, এই যে পরিসংখ্যার বেশিরভাগ সংখ্যাগুলো এই শ্রেণী মধ্যকের কাছাকাছি আছে, এটা ধরে নেওয়া যায়। দিয়ে এবার আমরা কি করছি, এবার আমরা এই দুটোকে গুণ করছি, গুণ করে এখানে লিখছি, এই দুটো গুণ করে এখানে লিখছি। এবার সামেশন এফআই এক্সআই এখানে বের করছি, এখানে সামেশন এফআই বের করছি, সামেশন এফআই এক্সআইকে সামেশন এফআই দিয়ে ভাগ করলে আমরা লাভের যৌগিক গড়টা পেয়ে যাচ্ছি এইটা। তাহলে যৌগিক গড় নির্ণয়ের যে নতুন এই পদ্ধতি আমরা পড়লাম সেটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এবার দেখো সুতপার যে তথ্যগুলো সেখান থেকে আমরা এখানে গড় লাভটা পেলাম 458.33,
458.33। আর সেম জিনিসটার আমরা পেয়েছিলাম গড় লাভ 456.50 যখন আমরা এইভাবে করেছিলাম। তাহলে দুটো মানের মধ্যে তফাৎ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এখানে দেখো এই বিস্তারটার জন্য একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি, এই বিস্তারটার জন্য একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি। এই যে ধরে নেওয়ার জন্য আমাদের এই মানে একটা সামান্য পরিবর্তন চলে এসছে। তাহলে আসলে অবিন্যস্ত তথ্যের যে গড় মান যেটা পেয়েছিলাম 456.50, এটাই হচ্ছে সঠিক মান। এবার এই সংক্রান্ত কিছু অঙ্ক আমরা প্রশ্নের করব, যেগুলো বইয়ে দেওয়া আছে। 26.1 প্রথম অঙ্কটা বলছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। তাহলে 15 বছর বয়স কজন বন্ধুর? 4 জন বন্ধুর। 16 বছর বয়স কজন বন্ধুর? 7 জন বন্ধুর। এইভাবে আমরা এটা লেখা হয়েছে। আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে। দেখো বয়সগুলো লেখা হয়েছে এক্সআই বলে পরপর। 15 বছর বয়স কতজন বন্ধুর? 4 জনের। এফআই দিয়ে এই বন্ধুর সংখ্যাটা এখানে পরপর লেখা হয়েছে, আর এখানে এফআই এক্সআইকে গুণ করে লেখা হয়েছে। তাহলে 15 ইন্টু 4 করে 60 পেয়েছি, 16 ইন্টু 7 করে 112 পেয়েছি। এভাবে এই দুটোকে গুণ করে এখানে এটা পেয়েছি। তারপরে কি করা হয়েছে? সামেশন এফআই এক্সআই করা হয়েছে, এইগুলোকে সব অ্যাড করে এখানে লেখা হয়েছে, যোগ করে এইগুলোকে সব যোগ করে এখানে লেখা হয়েছে। এবার এইটা বা এইটা করে আমরা এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা পেয়ে গেছি, সে বেরিয়েছে 17.43 প্রায়। নেক্সট দেখো 3 অঙ্কটা, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করি। তাহলে চলগুলো কি, এক্সআইগুলো কি? 10, 15, এ 25, 35, আর তাদের পরিসংখ্যা মানে কতগুলো রয়েছে? 10 রয়েছে 3টে, 15 রয়েছে 10টা, এ রয়েছে 25টা। এইভাবে পরিসংখ্যা বা এফআইগুলো এখানে পরপর লেখা হয়েছে। এখান থেকে আমরা এখানে যে অজানা যে রাশিটা আছে এ, সেটার মানটা বের করতে হবে। তাহলে কিভাবে করছি দেখো, ঠিক আগের মতনই চল এক্সআইগুলো এভাবে পরপর লেখা হয়েছে, তাদের যে পরিসংখ্যা এফআইগুলোকে এই জায়গায় পরপর লেখা হয়েছে, আর এইগুলোকে গুণ করে এফআই এক্সআইকে এখানে পরপর লেখা হয়েছে। এখানে সামেশন এফআই করা হয়েছে, এখানে সামেশন এফআই এক্সআই করা হয়েছে, মানে এগুলোকে সব যোগ করা হয়েছে, বেরিয়েছে এইটা। তাহলে যৌগিক গড়ের সূত্রটা কি? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে পেলাম সামেশন এফআই এক্সআই মানে 530 প্লাস 25 বাই সামেশন এফআই মানে 50 বাই 50। এবার বইয়ে কি বলেছে? যৌগিক গড়টা কত? 20.6। তাহলে এইটা সমান 20.6। এবার এই সমীকরণটাকে সমাধান করে আমরা এর মান পাচ্ছি 20। তাহলে নির্ণয় এর মান হচ্ছে 20। একইভাবে 4 অঙ্কটাতে দেখো পি এর মানটা অজানা, সেখানে পি এর মানটা তোমরা এইভাবেই বের করার চেষ্টা করবে। 4 অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। নেক্সট হচ্ছে 5 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলছে? রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। 50 থেকে 52টা আম রাখলেন 6টা বাক্সে, 52 থেকে 54টা আম রাখলেন 14টা বাক্সে, 54 থেকে 56টা আম রাখলেন 16টা বাক্সে। এইভাবে লেখা হয়েছে। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসেব করে লিখি যে কোনো পদ্ধতিতে। তাহলে আমরা এই প্রত্যক্ষ পদ্ধতিরই সাহায্য নেব। দেখো এখানে শ্রেণী সীমানাগুলো পরপর লেখা হয়েছে। 50 থেকে 52টা আম রাখলেন 6টা বাক্সে, আর পরিসংখ্যা এগুলো 52 থেকে 54টা রাখলেন 14টা বাক্সে। এইভাবে পরপর লেখা হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখো বিস্তারটা দেওয়া আছে, তাহলে এইটা নিয়ে তো কাজ করা যাবে না, তার জন্য শ্রেণী মধ্যক বের করতে হবে। শ্রেণী মধ্যক বের করার যে ফর্মুলাটা তোমাদেরকে একটু আগে বললাম, এইটা প্লাস এইটা বাই 2। তাহলে 50 প্লাস 52 বাই 2 করলে পাবো 51, এইটা প্লাস এইটা বাই 2 করলে পাবো 53। এইভাবে শ্রেণী মধ্যকগুলো পরপর বের করা হয়েছে। এবার এফআই আর এক্সআইগুলোকে এখানে গুণ করা হয়েছে, এই দুটোকে গুণ করে এটা লেখা হলো। এবার এইগুলোকে যোগ করে হচ্ছে এইটা, আর এইগুলোকে যোগ করে হচ্ছে এইটা। নির্ণয় গড় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, অর্থাৎ এইটা বাই এইটা করে আমরা পাচ্ছি এইটা। একইভাবে
তোমাদের বাড়ির কাজ হচ্ছে 7-এর দাগের 1 এবং 2 এই অঙ্কগুলো করা। 6-এর দাগের যে অঙ্কটা সেটাও তোমরা এইভাবে করবে। আর 10-এর দাগের যে অঙ্কটা সেটাও তোমরা এইভাবে করে পি এর যে মানটা জানা নেই সেটা বের করার চেষ্টা করবে।